Assalamu alaikum. Hello, everybody. Wish that you are well by the grace and mercy of Almighty Allah. And thanks God who have given me a chance and opportunity to create a new kinds of video tutorials in front of you. Today, I will try to discuss about the details and about the classification of sentence and the importance of sentence in the field of English speaking. Okay, no more talk today and let's go to our main purposes. Okay. Okay, everybody. আমরা আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইংরেজিতে কথা বলার সময় সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে বাক্য। তো বাক্য কাকে বলে? আমরা যদি বলি যে কতগুলো অর্থপূর্ণ শব্দ একত্রিত হয়ে যদি মানুষের একটি ভাব প্রকাশ পায় তখন সেটাকে কিন্তু বাক্য বলে বা সেন্টেন্স বলে। এবার আমি যা বলতে চাই কতগুলো শব্দ একত্রিত করে যে বললাম এটাই হচ্ছে একটা বাক্য। এখন এই বাক্য তৈরি করতে হলে পাঁচটা রুলস জানতে হবে, মানে পাঁচটা নিয়মে সাধারণত সমস্ত বাক্য পাঁচটা নিয়ম মেনে করা হয় বা তৈরি করা হয়। অর্থাৎ এই পাঁচ ধরনের বাক্য তৈরি করতে পারলেই আপনি ইংরেজিতে অন্যরকম কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে যে বর্ণনামূলক। বর্ণনামূলক মানে হচ্ছে যে আপনি যখন কোনো একটা বর্ণনা দিতে যাচ্ছেন তখন আপনি কি করতে হবে? বর্ণনামূলক সেন্টেন্সের জন্য কিন্তু এক ধরনের স্ট্রাকচার রয়েছে, মানে এক ধরনের কাঠামো রয়েছে। আপনাকে কিন্তু সেই রুলস ফলো করে কিন্তু আপনাকে বর্ণনা দিতে হবে। তো বর্ণনাটা কেমন? প্রথমে থাকবে কি? সাবজেক্ট, পরে থাকবে ভার্ব, পরে থাকবে হচ্ছে মানে এক্সটেনশন অর্থাৎ হচ্ছে বাকি অংশ। তাহলে বিষয়টা ভালো হলো কি, আমি যদি যে কোনো বর্ণনা দিতে যাই সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে প্রথমে সাবজেক্ট হবে। সাবজেক্টকে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। তো যদি বর্ণনা করতে যাই তখন সেক্ষেত্রে প্রথমেই সাবজেক্ট আসবে, এরপর আসবে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি কোনো কিছু করা, খাওয়া, যাওয়া। এটা আমরা ভার্বের সেকশনে আলোচনা করবো যদিও, কিন্তু একটু ধারণা দিয়ে রাখি। তো ভার্ব হচ্ছে কি কোনো কিছু করা, খাওয়া, যাওয়া ইত্যাদি। আর এক্সটেনশন হচ্ছে বাকি অংশ, মানে আমি যেটাই করি না কেন। এখন দেখেন একটা উদাহরণ দেখে আমরা, যেমন আমি বললাম যে আই গো টু স্কুল। এখন দেখেন এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটুকু হচ্ছে বাকি অংশ মানে এক্সটেনশন। তো এখন আমি লিখলাম যে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এখন আমি যদি বলি যে না আমি ফুটবল খেলি, তখন কি হবে? আই প্লে ফুটবল। ইউ মানে তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। মানে যে কোনো বর্ণনা, যে কোনো রকমের বর্ণনা করতে গেলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে এই স্ট্রাকচার মেনটেন করে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ ইউ মাস্ট হ্যাভ টু ফলো অ্যাবাউট দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ মেকিং দিস সেন্টেন্সেস ইন এ স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেকের দেখার আগ্রহ থাকে না। এই জন্য যতটুকু সম্ভব শর্ট করে বোঝানোর চেষ্টা করতেছি। তো যে কোনো ধরনের মনে করেন বর্ণনামূলক অর্থাৎ যে কোনো বিবৃতি, যে কোনো ধরনের একটা মানে একটা ডিসক্রিপশন থাকলেই আপনি প্রথমে সাবজেক্ট রাখবেন, পরে আপনি যে কাজটা করতেছেন ওই ভার্বটা লিখবেন, এরপর কি করতেছেন সেটা লিখবেন। তাহলে দেখেন আই মানে আমি, গো মানে যাওয়া, কোথায় যাই? টু স্কুল, বিদ্যালয়ে যাই। ওকে, আই মানে আমি, প্লে মানে খেলা করি, কি খেলা করি? ফুটবল। তাহলে দেখেন আমি যে স্ট্রাকচার দিছি এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে বাকি অংশ এক্সটেনশন। ওকে, আশা করি আপনারা বুঝছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। ওকে ওকে ডিয়ার্স, এখন আমরা শিখব প্রশ্নবোধক বাক্য নিয়ে। অর্থাৎ আপনি কিভাবে প্রশ্ন করে বাক্য তৈরি করবেন। তো সাধারণত আপনাদের মনে রাখতে হবে হোয়াট, হু ইজ, হোয়াই, হোয়েন, হোম, হাউ, হোয়ার ইত্যাদি। এই শব্দগুলো দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ শব্দের শুরুতে আপনি যদি কিছু জানতে চান
তখন আপনাকে হোয়াট, হু ইজ, হু, হোয়াই মানে ডব্লিউ এই যুক্ত শব্দগুলো দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। যেমন আমি জানতে চাই যে আপনি কেমন আছেন, মানে এগুলোর উপরে কি দিব আমরা, এগুলোর উপরে একটা ভার্ব দিব। সেই ভার্বটা হবে অক্সিলিয়ারি ভার্ব, মানে হচ্ছে am is are was were, এগুলো আমরা ভার্ব সেকশনে শিখাবো। দেখ একটা ভার্ব দিব, এরপর বাকি অংশ লিখবো। যেমন আমি লিখবো, যেমন হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তাহলে দেখেন যে হাউ, এরপরে আর হচ্ছে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এরপরে বাকি অংশ আপনি কেমন আছেন। এরকম আরো অসংখ্য শব্দ হতে পারে। হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করতেছেন। হোম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, আপনি কোন বইটি চান। হোয়ার আর ইউ লিভিং নাও, আপনি কোথায় বসবাস করতেছেন। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। এরকম করে অসংখ্য ভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর এভাবে আস্তে আস্তে করে সেন্টেন্স তৈরি করতে করতে দেখবেন আপনি একসময় ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে পারবেন। ওকে, ভার্বকে সামনে এনেও প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তো সেগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। যেমন am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, may, might, can, could, ought। এই শব্দগুলো যদি আপনি দেখেন, এই শব্দগুলো দিয়েও কিন্তু, এই শব্দগুলো সামনে এনেও কিন্তু প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। যেমন আমি যদি বলতে চাই যে আমাকে আপনি সাহায্য করতে পারবেন, তখন আমি কি করব, যে ক্যান ইউ হেল্প মি। দেখেন, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। অথবা ক্যান আই গো দেয়ার, আমি সেটা দিতে পারি। অথবা বললাম যে মে আই কাম ইন স্যার, স্যার আমি কি আসতে পারি। এই শব্দগুলো দিয়েও কিন্তু আপনি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ এই শব্দগুলোকে আগে এনে পরে যে কাজটা করতে চাচ্ছেন সেটা বসায় দিলে কিন্তু তারপরেও আপনার প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই ভাবগুলো মুখস্থ রাখবেন, এগুলো দিয়ে আপনি যে কোনো রকমের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন। এরপরে হচ্ছে আদেশ উপদেশমূলক বাক্য। আদেশ উপদেশমূলক বাক্য অনেক সময় দেখা যায় কথা বলার সময় বা বাক্য তৈরি করার সময় আমাদেরকে এরকম বলতে হয় যে আপনি কাজটি করুন, আপনি এখান থেকে যান, আপনি থামুন বা বসুন। এভাবে আমাদেরকে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা লাগে। তো সেক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারে বা কিভাবে আমরা ওই সেন্টেন্সগুলো তৈরি করব। ওকে, তো এই ক্ষেত্রে আপনারা একটু মনে রাখবেন যে সেটা হচ্ছে প্রথমে হবে ভার্ব, পরে হবে বাকি অংশ মানে এক্সটেনশন। শুধু এই ফরমেশনটা মনে রাখবেন। ওকে, যেমন ভার্ব থেকে লাগিয়ে বলছি, ভার্ব মানে হচ্ছে কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি, মানে আপনি যে কাজটা করেন সেটা, এরপর কি করতেছেন সেটা দিন পরে। যেমন আমি বললাম যে আপনি কাজটি করুন, তখন কি লিখবো, ডু। ডু মানে হচ্ছে করা, কি করবেন, দা ওয়ার্ক, কাজ। দেখুন, ডু দা ওয়ার্ক, ডু হচ্ছে ভার্ব, দা ওয়ার্ক কাজটি করুন। তখন এখানে আপনাকে এইভাবে লিখতে হবে। এখন বললাম যে প্লিজ কাম ইন বা কাম ইন, কাম ইন, ভিতরে আসুন। দেখুন, কাম অর্থ আসা। ওকে, কাম অর্থ আসা, ইন মানে ভিতরে, ভিতরে আসা। আচ্ছা, তো এরপরে এরকম করে আরো অনেক সেন্টেন্স আছে, আসলে দেখা শেষ করা যাবে না। আবার যদি আমরা একটু বলি যে দয়া করে আপনি বাইরে যান, তখন কি লিখবো, প্লিজ, প্লিজ অথবা কাইন্ডলি, কাইন্ডলি গো আউট। আমাদের মূল সেন্টেন্স হচ্ছে গো আউট, বাইরে যান। এখন আপনি যদি কাউকে মানে অনুরোধ করেন তখন প্লিজ বা কাইন্ডলি লিখবেন। তাহলে আদেশ উপদেশমূলক বাক্যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রথমে ভার্ব লিখবেন, পরে বাকি অংশ। যে কাজটা করবেন সেই মানে কাজটা আগে লিখবেন, কি করতেছেন এটা পরে লিখবেন। ওকে, আর এই ক্ষেত্রে উপদেশমূলক বা আদেশ অনুরোধমূলক কিছু শব্দ আছে, যেমন প্লিজ, কাইন্ডলি, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো আপনারা ব্যবহার করে এই বাক্য তৈরি করবেন। এটা হচ্ছে প্রার্থনামূলক বাক্য।
অর্থাৎ আপনি দেখবেন কথা বলার সময়, একটা সময় যখন কথা বলবো বা কথা বলি আমরা, শেষ পর্যায়ে যখন বলে দেই যে ঠিক আছে আমার জন্য দোয়া করেন, বা আপনি দীর্ঘজীবী হন, মে ইউ বি লিভ লং, প্রে ফর মাই সাকসেস, এই যে কথাগুলো বলি, এটার তো একটা ফরমেশন বা রুলস আছে, তাই না? এটা হচ্ছে প্রার্থনামূলক বাক্য স্ট্রাকচারে পড়বে। আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনি মে অথবা প্রে এই দুটি শব্দ লিখবেন। লিখার পরে আপনি সাবজেক্ট দিবেন ইত্যাদি বাক্যাংশ। অর্থাৎ আপনি মে বা প্রে প্রথম লিখবেন, এরপর সাবজেক্ট লিখবেন। যেমন হচ্ছে কি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। অর্থাৎ আপনি মে মানে হন, ইউ আপনি, বি হ্যাপি মানে আপনি সুখী হন। তো এভাবে আমরা এই প্রার্থনা সূচক বাক্যগুলোতে শুধুমাত্র এখানে মে আর প্রে বসাবো, আর কিছুই না। শুধু মে আর প্রে বসালেই আমরা প্রার্থনামূলক বাক্য এক্সপ্রেস করতে পারবো বা প্রকাশ করতে পারবো। ওকে, বিস্ময়সূচক বাক্য অর্থাৎ আপনি যখন সারপ্রাইজ হন অথবা খুব বিস্মিত হয়ে গেছেন, এটা কোনো ঘটনা শুনে বা কোনো একটা জায়গায় খেলা দেখতে গেছেন, খেলা দেখে আপনি খুব আনন্দিত মানে এক্সাইটেড, তখন তো আপনার একটা এক্সপ্রেশন প্রকাশ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এক্সপ্রেশনটা প্রকাশ করব? প্রথমে আপনাকে এরকম করে লিখতে হবে যে, যেমন হাউ অথবা হোয়াট, ঠিক আছে? এরপরে আপনি লিখতে হবে অথবা হুররে অথবা এলাস। এই এই শব্দগুলো দিয়ে কিন্তু মূলত আপনি আপনার বিস্ময় প্রকাশ করতে পারেন। যেমন আমি বললাম যে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল ইউ আর, যে আপনি কত সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর, আপনি কত সুন্দর। তখন আমরা কি বলবো, এখানে একটু স্ট্রাকচারটা মনে রাখবেন যে যে শব্দগুলো আপনি দিন না কেন, আপনার ভার্ব হবে সবার শেষে, সবার শেষে বলবে ভার্ব, ভার্ব সবার শেষে বলবে। দেখুন এই যে হাউ বিউটিফুল ইউ আর মানে হচ্ছে এখানে সবার শেষে বলবে ভার্ব, এর আগে আপনি কাজ করে সারবেন। এরপর যেমন দেখলাম, বললাম যে হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ওন দ্য গেম, এখানে এক্সক্লেমেশন চিহ্ন দিবেন। ওকে, তাহলে আমি বললাম কি হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন বিস্ময়সূচক বাক্য তৈরি করবেন তখন যেন ভার্বটা যেন সবার শেষে বসে, এবং এই হাউ, হোয়াট, হুররে, এলাস এই শব্দগুলো প্রথম থাকলে এরপরে সাবজেক্ট দিবেন, অ্যাডজেক্টিভ দিবেন, মানে হচ্ছে যে আপনি কি গুণটা দিতে চান। যেমন হাউ দিয়েছি, হাউটা হচ্ছে এখানে প্রকাশ লিখলাম, লেখার পরে আমি অ্যাডজেক্টিভ দিব, মানে কি বিউটিফুল না কুৎসিত। অর্থাৎ হাউ বিউটিফুল কে, ইউ তুমি, এবং আর হচ্ছে ভার্ব সবার শেষে। তাহলে আমাকে এই ফরমেশন মেইনটেইন করতে হবে। প্রথমত এই শব্দগুলো ব্যবহার করতে হবে, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব ব্যবহার করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই, এবং নেক্সট টাইমে আমরা ভার্ব এবং এর ক্লাসিফিকেশন এবং ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে ভার্বের কি কি কাজ রয়েছে ওইটা নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু সেটা মিস করবেন না। ওকে, আল্লাহ হাফেজ।